অমিত শাহ আপনি যে বাংলাদেশের নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন, আপনার ওখানে তো কিছু উই পোকা আছে। আপনার উই পোকা গুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উই পোকা। ওই উই পোকা গুলোকে ধ্বংস করেন, বাংলাদেশে খুব খুশি হবে। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে ওদেরকে উল্টো করে পেটান। বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন দিকে, এটা মানে বর্তমানে কোন দিকে আছে, অতীতে কোন দিকে ছিল, অথবা ভবিষ্যতে কোন দিকে যাওয়া উচিত, সামগ্রিকভাবে একটা চমৎকার বিষয়বস্তু বলে আমার কাছে মনে হয়েছে, এবং আমি খুব আগ্রহ নিয়েই আপনাদের এখানে কথা বলতে এসেছি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে আছে এটা বোঝার জন্য ভারত সরকারের যে দ্বিতীয় প্রধান ব্যক্তি মানে সরকারের মিস্টার অমিত শাহ, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যটা যদি আপনি চিন্তা করেন, তিনি আমাদেরকে কোন নজরে দেখেন বাংলাদেশের মানুষকে, এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনি মোটামুটি ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন দিকে আছে এটা বুঝতে পারবেন। আমাদেরকে তারা কিভাবে দেখছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিগত সরকারগুলো এইভাবে অনেকেই তাদের মানে নতজানু নীতির কারণে, পার্টিকুলার জাতীয় পার্টি আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল, তারা ভারতকে সেভাবে চ্যালেঞ্জ করতে পারেনি। যেমন ধরেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধারণা করা হয় যিনি ভবিষ্যতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকেন, তাদের দল থেকে ভবিষ্যতে যদি ওই দেশের জনগণ যদি আবার হিন্দুত্ববাদী রাজনীতিকে সমর্থন করে, তাহলে অমিত শাহ সম্ভবত সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। অবশ্য এখানে আদিত্যনাথ যোগী বলে একজন মানে মৌলবাদী নেতা আছেন উত্তরপ্রদেশের, তারও সম্ভাবনা আছে, হোয়াট এভার। বাট দ্বিতীয় তৃতীয় শীর্ষ নেতার মধ্যেই আপনার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা ভাবা হয়। অমিত শাহ এই কথাগুলো যে এখন শুধুমাত্র হাসিনা সরকারের পতনের পরেই বলছেন তা না, কিন্তু গত 10 বছর ধরে তিনি কয়েকটি কথা বলেছেন অত্যন্ত অসম্মানজনক বাংলাদেশিদের জন্য। তিনি একবার বলেছেন বাংলাদেশিদেরকে যারা ভারতে আছে, তার ধারণা যাদেরকে তিনি বাংলাদেশি মনে করেন, তাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারবেন। এরপরে বললেন যে বাংলাদেশি যারা ভারতে আছে এরা হচ্ছে উই পোকার মতো। উই পোকা কি করে, মানে ভেতরে ভেতরে সব খেয়ে ফেলে। থার্ড টাইম তিনি বললেন বাংলাদেশিদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে পেটাবেন, মানে ঝুলিয়ে মারবেন। ক্যান ইউ ইমাজিন? আপনাকে চিন্তা করতে পারেন, আমরা এখানে যারা বাংলাদেশি আছি, আমাদেরকে উদ্দেশ্য করে যদি কেউ বলে যে আমরা উই পোকা, কেউ যদি বলে যে আমাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারা হবে, অথবা বাংলাদেশিদেরকে ঝুলিয়ে পেটানো হবে, উল্টো করে ঝুলাতে হবে। আরে মশাই, আমাদের বাংলাদেশিকে আপনার দেশে আছে নাকি? আপনি কাদেরকে ঝুলিয়ে পেটাতে চান, কাদেরকে উই পোকা বলেন? এই যে অসম্মানজনক কথাবার্তা বলছেন, এরা তো কেউ বাংলাদেশি না। সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ওখানে তৃণমূল কংগ্রেস বলে একটা সরকার আছে, যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি, এবং পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে, সাধারণ, খুবই স্বাভাবিক। এই বাঙালিরা জীবন এবং জীবিকার জন্য তাদের তো অধিকার আছে সমগ্র ভারতে বিচরণ করার। সেটা মহারাষ্ট্র তারা যেতে পারেন, দিল্লিতে যেতে পারেন, কর্ণাটকে যেতে পারেন, ঝাড়খণ্ডে যেতে পারেন, সমস্ত জায়গায় যেতে পারেন। আমাদের ফরিদপুর, বরিশাল, নোয়াখালীর যারা আছে বা আমরা যারা আছি, আমরা কি একজন আরেকটা অপর জেলাতে যে আমরা কি আমাদের জীবিকার সন্ধান করতে পারি না? আমরা বসবাস করতে পারি না? পারি তো আমরা। তো তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাই করছেন। মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ করছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে? ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গে আপনার ওখানে মানে পিছিয়ে পড়েছে, সেইটাকে দমন করার জন্য তিনি ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে, বাংলাদেশি আখ্যায়িত করে তিনি এই কথাগুলো বলছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন, আমি যদি বলি যে আপনার মানে পার্টিকুলার শেখ হাসিনার যে 15 বছরে, কারণ এই অমিত শাহ গত 10 বছর যাবতীয় সমস্ত বাজে অসম্মানজনক মন্তব্য করছেন। আমাদের তৎকালীন সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, ভারতের মদদে আশ্রয়ে প্রশ্রয়ে যে সরকারটি বাংলাদেশে ক্ষমতায় ছিল গত 5ই আগস্ট পর্যন্ত, গত বছরে, তারা এটার প্রতিবাদ করতো না। কেন তারা প্রতিবাদ করতো না? তারা তো নিজেরাই বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তো দিল্লি আছে, তারা আছে কিভাবে? অর্থাৎ দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে। কেন দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে? কারণ, এবং শেখ হাসিনা সেটার উত্তর নিজেই দিয়েছেন যে এত দিয়েছি দিল্লিকে, এত দিয়েছি যে সারা জীবন দিল্লি অর্থাৎ ভারত আমাদের কথা মনে রাখবে। এটা শেখ হাসিনা নিজেই বলেছেন। কি দিয়েছেন? পানির
পানির হিস্সা না নিয়ে পানি দিয়েছেন। ভারত যখন পানিতে ডুবিয়ে মারে তা নিয়ে প্রতিবাদ করতেন না। আমাদের মানুষকে সীমান্ত হত্যা করা হতো, এটা নিয়ে তাদের কোনো স্ট্রং শক্তিশালী কোনো প্রতিবাদ ছিল না। ভারতের লোকের অবাধে বাংলাদেশে বিচরণ করতো, বেআইনিভাবে এখানে চাকরি বাকরি করতো বা করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানা জায়গায় কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে বিচরণ করছে বৈধ কাগজপত্র ছাড়া, অথবা ট্যুরিস্ট ভিসায় এসে তারা সোজা কথা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করছে। এটা নিয়ে শেখ হাসিনার কখনো মাথা ব্যথা ছিল না। $বিলিয়ন তারা বাংলাদেশ থেকে প্রতি বছরে তারা রেমিটেন্স হিসেবে তারা এরা করে আপনার রিপ্যাট্রিয়েট করে। গতকালকে একটা পত্রিকায় নিউজ দেখলাম, প্রায় 536 কোটি টাকা, 536 কোটি টাকা ইন্ডিয়ান কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে। একটা আমার জানা মতো একটা নারকেল তেল প্রোডাক্ট আছে, আর কি আছে কি কি আছে আমি জানি না, প্যারাশুট নামে তাদের একটা তেল তেলের একটা প্রোডাক্ট আছে। ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে 535 কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারে তারা রিপ্যাট্রিয়েট করেছে, অর্থাৎ ফেরত নিয়ে গিয়েছে। ব্যবসা করলে ফেরত নিতেই পারে, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের কোনো কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না। নানান ধরনের আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পাকিয়ে আমাদের কোম্পানিগুলোকে সেখানে বিজনেস অপারেট করতে দেয় না। আমাদের এখানে একবার বাংলাদেশের থেকে আপনার ব্যাটারি যেত, ব্যাটারিটাকে কিভাবে আপনার আমদানিটা বন্ধ করা যায় সেটার ব্যবস্থা করে। ট্রাম্প বলেছে যেমন চীনের প্রোডাক্টের প্রতি 100% ডিউটি বাড়িয়ে দেবে বা 60% ডিউটি বাড়িয়ে দেবে। তো ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে, তো পণ্যের দামটা বেড়ে গেলে ন্যাচারালি ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না। এটি তো স্বাভাবিক। এটা হলো সেই কোনো দেশের যদি আপনি তার প্রোডাক্টকে যদি বন্ধ করতে চান, তাহলে ওই প্রোডাক্টের উপরে আপনাকে শুল্ক বাড়িয়ে দেওয়ার একটা ইন্টারন্যাশনালি একটা প্রভিশন আছে। তো ভারত সব সময় বাংলাদেশি প্রোডাক্টের ওপর এইভাবে আপনার শুল্ক বাড়িয়ে দেয়, যাতে বাংলাদেশি প্রোডাক্টগুলো ভারতে না, ওখানকার মার্কেটে কনজিউম করতে না পারে, ব্যবহার করতে না পারে, কিনতে আগ্রহী না হয়। অপরপক্ষে বাংলাদেশের সরকার তারা কি করে, ভারতের মালগুলো যাতে ভালো করে চলে ডিউটি কমিয়ে দেয়, যাতে আমার লোকাল কোম্পানি কম্পিটিশন করে ওদের সাথে টিকতে না পারে। একটা অগণতান্ত্রিক সরকার, একটা অবৈধ সরকার এবং অদেশপ্রেমিক সরকার ছিল শেখ হাসিনার সরকার। সেজন্য তারা ভারতকে বাংলাদেশকে লুণ্ঠন করার একটা অবাধ ক্ষেত্র তারা তৈরি করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। তো গত 5ই আগস্টে এই যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার খুনের রাজত্ব, তার গুমের রাজত্ব তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, শুধু এইটাইকেই বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেনি। বাংলাদেশের জনগণ জানতো যে শেখ হাসিনা যে যে অপকর্মগুলো করছে, মানুষ হত্যা করছে, খুন গুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্রের নামে দিনের ভোট রাতে করে নিত, নির্বাচনের ব্যবস্থাটাকে ভেঙে দিত, কোনো কিছু তোয়াক্কা করতো না, এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিত, তার পরিবারের লোকেরা সম্পদ পাচার করে দিত। কোন ভরসায়? কারণ তারা জানতো যে তাদের পেছনে দিল্লি আছে, তাদের পেছনে মোদি আছে, সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে। সেজন্য বাংলাদেশের জনগণ 5ই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করেনি, এইখানকার দিল্লির যে এইখানকার প্রভুত্ব, দিল্লির যে প্রভাব, যে দিল্লির প্রভাবের কারণে বাংলাদেশিদের ওপর যেইভাবে শেখ হাসিনা জুলুম করত, একইভাবে শেখ হাসিনার সাথে দিল্লির প্রভাবকে বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। শেখ হাসিনা যদি বলেছে দিল্লি আছে তো শেখ হাসিনা আছে, তো শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই, শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই। সুতরাং শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্য দিয়ে যে দিল্লির যে আধিপত্য বাংলাদেশে যেটা ছিল, সেই দিল্লির আধিপত্যকেও বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে দিল্লির আধিপত্য আমরা মানি না। এটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্পিরিট। এটা শুধুই মাত্র শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নো নয়, এটা দিল্লির বিরুদ্ধেও নো, অর্থাৎ না, তোমার প্রভুত্ব আমরা মানি না। এখন কথা হচ্ছে গতকালকে ভারতে বসে শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছেন। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? ক্যান ইউ ইমাজিন? 800 বছরের ইতিহাসে একবার রাজা লক্ষণ সেন একবার তখন এই বাংলাদেশের নাম তো অনেক ধরনের নাম ছিল, পূর্ব বাংলা ছিল, বঙ্গ ছিল, নানান নাম ছিল। এরপরে আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম,
আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের ত্যাগ, সমস্ত কিছুকে আমরা সম্মান জানাই, আমরা গর্ব করি এটা নিয়ে। এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আগে 6 মাস পরে কোনো প্রোক্লামেশন দেন নাই। মুক্তিযুদ্ধের আগেই ঘোষণা দিয়েছিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই মুক্তিযুদ্ধের সাথে জিয়াউর রহমানের নাম জড়িত, এই মুক্তিযুদ্ধের সাথে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জড়িত। এই মুক্তিযুদ্ধে আমরা তার ভাষণে, তার আহ্বানে আমরা উদ্বেলিত হয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং সেই ইতিহাস মুছে দেওয়ার কোনো চক্রান্ত, সে আমাদের সে অহংকারের যে ভূমিকা, আমাদের সে অহংকারকে আমরা দুরিশ্বত্ব হতে দেব না। সুতরাং যারা বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা অসম্মান করে, বাংলাদেশে 30 লক্ষ মানুষের আত্মত্যাগকে যারা অসম্মান করে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে প্রত্যাখ্যান করবে, সবসময় প্রত্যাখ্যান করেছে। সরকারের একজন ছোটখাটো উপদেষ্টা আছেন, তিনি বোধহয় মন্ত্রীর পর্যায়ে কিনা বাকি আমি ঠিক জানি না, মাহফুজ আলম বোধহয় নাম নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তার বক্তব্যটি গতকালকে তিনি বলেছেন, তার বক্তব্যের স্পিরিটের সাথে আমি একমত। যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে তারাও কিন্তু ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, এই কথাটি মাথায় রাখতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যাবে। এখানে কোনো গোলামের অবস্থান নাই, এখানে কোনো প্রভুত্বের অবস্থান নাই। যতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের জায়গাটিতে যাবে, যতদিন না যাবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কে স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। খুব স্ট্রেট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে না। কোনো অগণতান্ত্রিক সরকারকে, কোনো অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। অমিত শাহ, আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে মানুষ উল্টো করে পেটাতে চান, উইপোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উইপোকা আছে। আপনার উইপোকাগুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উইপোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উইপোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা হচ্ছে উইপোকা। ওই উইপোকাগুলোকে ধ্বংস করেন, বাংলাদেশরা খুব খুশি হবে। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে ওদেরকে উল্টো করে পেটান। এই পলিটিক্যাল ওয়েস্টগুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ। বাংলাদেশি সম্পর্কে, বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশের মানুষ ভারতে কোনো কারণে, কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের ওই দেশে চাকরি বাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। গরু চোরা চালানি করে আপনাদের লোকেরা এই দেশে বাংলাদেশে পাঠাতো, এটা আপনারা বন্ধ করেছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা এখন গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি। আমরা ভবিষ্যতে পেঁয়াজে এবং অন্যান্য সমস্ত কিছুতে ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করব। এই যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করার যে তাগিদ, সেই তাগিদটা বোধ করার জন্য, মানুষের মধ্যে সেই দেশপ্রেম জাগানোর জন্য দরকার দেশপ্রেমিক সরকার। যে দেশপ্রেমিক সরকার মানুষকে উদ্বুদ্ধ করবে যে অধিক পরিমাণে পেঁয়াজ ফলাও, অধিক পরিমাণে ডাল ফলাও, অধিক পরিমাণে মশলা ফলাও, যা যা আমাদের আমদানি করতে সেগুলো তোমরা ফলাও। আমাদের তো ফলাচ্ছে, কৃষকরা ফলাচ্ছেন। সুতরাং যত বেশি আমরা ফলাতে পারবো, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে আমাদের। এটি তো স্বাভাবিক। সেই জন্য দেশপ্রেমিক সরকার লাগবে, সেজন্য নির্বাচিত সরকার লাগবে, যে নির্বাচিত সরকার জনগণকে এইভাবে গাইড করবে, উদ্যোক্তাদের গাইড করবে, ব্যবসায়ীদেরকে গাইড করবে। বাংলাদেশকে আন্ডারমাইন করা যাবে না। দ্বিতীয়ত আরেকটি কথা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ জানে যে ভারতের সাথে বাংলাদেশের গোপন চুক্তি ছিল। এদেশের মানুষ জানে ভারতের সাথে অসংখ্য অসম চুক্তি আছে। যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার,
আপনাদের তো কোনো সমস্যা নাই, সেই চুক্তিগুলো ফাঁস করে দেন না কেন, চুক্তিগুলো প্রকাশ করে দেন না কেন, যে কি কি অসম চুক্তি, কি কি দেশ বিরোধী চুক্তি ইতিপূর্বে হয়েছিল, সেই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বিশেষ করে তার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি হয়েছে, দেশ বিরোধী চুক্তিতে, সেই চুক্তিগুলো প্রকাশ করা হোক।